नेक्स्ट राइट टू इक्वालिटी हो गया। इक्वालिटी बिफोर ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল হচ্ছে 14 নম্বর। প্রহিবিশন ডিসক্রিমিনেশন এই যে এই পাঁচটা গ্রাউন্ডে এটা হচ্ছে 15 নম্বর। তারপরে ইকুয়ালিটি অফ অপরচুনিটি পাবলিক এমপ্লয়মেন্টে 16 নম্বর, আনটাচেবিলিটি 17 নম্বর, টাইটেল 18 নম্বর। ঠিক আছে, এইভাবে কিন্তু নাম্বার ওয়াইজ ধরে মুখস্থ করতে হবে, হ্যাঁ, নয়তো কিন্তু মনে থাকবে না। এবং এটা যথেষ্ট ইম্পর্টেন্ট একটা সাবক্লজ। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, রাইট টু ইকুয়ালিটি 14 থেকে 18 পড়ে নিলাম। এরপরে আমরা আসছি রাইট টু ফ্রিডমে। রাইট টু ফ্রিডম কি বলছে, মানে স্বাধীনতার অধিকার। কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেল, 19 থেকে 22। ঠিক আছে, 19 থেকে 22 দেখছি। এবার আর্টিকেল 19 সম্বন্ধে আগেই কয়েকটা কথা বলেছিলাম, যে আর্টিকেল 19-এর 6টা পার্ট আছে বলেছিলাম। এই সেই 6টা পার্ট, এই যে 1 2 3 4 5 6। ঠিক আছে, 6টা ড্যাশ দেওয়া, এইগুলো হচ্ছে আর্টিকেল 19-এর 6টা পার্ট। এই ফার্স্টে হচ্ছে আর্টিকেল 19 সাবক্লজ 1। ঠিক আছে, আর্টিকেল 19 সাবক্লজ 1 কি বলছে, ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন। আচ্ছা, এখানে লিখলে ক্লামজি হয়ে যাচ্ছে, আমি না লিখে বলছি। ফার্স্ট সাবক্লজ 1 কি বলছে, হ্যাঁ স্লাইডে না, হ্যাঁ স্লাইডে, হ্যাঁ স্লাইডে লিখতে, হ্যাঁ ঠিকই বলেছেন। ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন, ফার্স্ট হচ্ছে ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন 1 নম্বর। ঠিক আছে, এখানে কি বলছে, রাইট টু ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন, মানে কি আমরা নিজেদের যা বক্তব্য, যা এক্সপ্রেশন, সেটা একটা ফ্রিডম দেওয়া হয়েছে। এটা কিন্তু খুব হাইলি কন্ট্রোভার্সিয়াল একটা জায়গা, রাইট টু ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন। এখানে সংবিধান বলে দিয়েছে যে একটা নাগরিক কিন্তু নিজের মতে বক্তব্য পেশ করতে পারবে, তার কোনো রেস্ট্রিকশন নেই। কিন্তু তার মানে যে অফুরন্ত রেস্ট্রিকশন লেস সেটা কিন্তু না, রেস্ট্রিকশন আছে, কোথাও একটা কি রেস্ট্রিকশন আছে, সেটা কোথায় আছে সেই বাউন্ডারিটা কিন্তু বলা নেই। একটু ব্ল্যাঙ্ক স্লাইডে যাচ্ছি, রাইট টু, প্রথম আর্টিকেলটা ব্ল্যাঙ্ক স্লাইডে আসছি। এই যে রাইট টু ফ্রিডম অফ, হ্যাঁ, ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন। ঠিক আছে, ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন, এই যে এখানে যেটা বলছে যে স্বাধীনতা আছে নাগরিকদের নিজেদের বক্তব্য দেওয়ার, কিন্তু দ্য বাউন্ডারি ইজ নট মেনশন, দ্য বাউন্ডারি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কনস্টিটিউশন হ্যাজ নট মেনশন এনি বাউন্ডারি, যে আপনাকে এই অব্দি ফ্রিডম দেওয়া হলো, এর বাইরে আপনি এটাকে লঙ্ঘন করে কিছু বলতে পারবেন না, এরকম কোনো বাউন্ডারি দেওয়া নেই। ঠিক আছে, কথার কোনো বাউন্ডারি হয়ও না, আমরা জানি। এটা কি হয়, এই বাউন্ডারিটা সংবিধান মারফত দেওয়া নেই, এই বাউন্ডারিটা কে ঠিক করে? এবার প্রশ্ন হচ্ছে, রাইট টু ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন তাহলে কখন লঙ্ঘিত হবে আমরা কি করে বুঝবো? ঠিক আছে, এই বাউন্ডারিটা কে ঠিক করবে? এই বাউন্ডারিটা কে ঠিক করে? সরকার ঠিক করে, গভর্নমেন্ট ঠিক করে। ঠিক আছে, গভর্নমেন্ট ডিসাইড দিস বাউন্ডারি, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ডিসাইড দিস বাউন্ডারি। যখন একটা নাগরিক সেন্ট্রাল গভর্নমেন্টের এগেনস্টে কিছু বলছে, সেটা কতটা পর্যায়ে বলতে পারে, এই বাউন্ডারিটা কে ঠিক করে? গভর্নমেন্ট নিজেই ঠিক করে। যখন গভর্নমেন্টের বাউন্ডারিটা ক্রস করে যায় তখন কি করে? সে অ্যারেস্ট করে নেয়। ঠিক আছে, স্টেট গভর্নমেন্টের কথা বলি, স্টেট গভর্নমেন্টেরও তাই। সেই স্টেট গভর্নমেন্ট নিজে সেটা ঠিক করছে, সে বাউন্ডারিটা কত অবধি হবে। এই অবধি বলছে লোকে, এই অবধি ফেসবুকে ট্রোল করছে, এখন তো আবার সোশ্যাল মিডিয়া এসছে, সোশ্যাল মিডিয়ায় এই অবধি বলছে, এই অবধি পারমিটেড। এরপরে কেউ যদি কিছু বলে, যদি গভর্নমেন্টের লাগে যে এটা খুবই আর কি মানে খুবই অপমান লেগেছে তার সেই কথাটাতে, তখন কিন্তু তাকে কি করা হবে? অ্যারেস্ট করে নেওয়া হবে। তার মানে কি, এটা কার দৃষ্টিভঙ্গিতে এই বাউন্ডারিটা ঠিক হয়? গভর্নমেন্টের দৃষ্টিভঙ্গিতে বাউন্ডারিটা ঠিক হয়। কেন না, কেন কারণ আছে, কারণ তারা সেই জায়গাটা পেয়েছে, তাই সংবিধান ঠিক করে দেয়নি যে কোন কথাটা বললে সেটা ফ্রিডম অফ স্পিচ রক্ষা করা হলো, কোন কথাটা বললে ফ্রিডম অফ স্পিচ লঙ্ঘন করা হলো, মানে ভায়োলেট করা হলো, সেটা কিন্তু constitution has not mentioned. That is decided solely by the government who is in power. That is decided by the majority government. ঠিক আছে, কেন না, because constitution has not defined anything regarding that. Okay, এটা গেল, কি গেল, freedom of speech and expression, article 19 subclause 1. Constitution has not defined which is the boundary, government decides from time to time. ঠিক আছে, কারণ আমরা দেখেছি অনেক মানে যেটা আমাদের কাছে খুব সামান্য, সেটা গভর্নমেন্টের খুব অপমান লাগলো, সেই মানুষটাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো। ঠিক আছে, এরকম অনেক কেসেস রয়েছে, এবং সেই জন্য আর্টিকেল 19 সাবক্লজ 1 কে সব থেকে বেশি কন্ট্রোভার্সিয়াল বলা হয়। ঠিক আছে, নেক্সট আর্টিকেলে যাই, অ্যাসেম্বল পিসফুলি। ঠিক আছে, মানে কি, শান্তিপূর্ণভাবে একত্রিত হওয়া। ঠিক আছে, উইথ পিস উই ক্যান অ্যাসেম্বল ইন আ পার্টিকুলার ফর্ম, কিন্তু এর এগেনস্টও অনেক রেস্ট্রিকশন আছে। 144 ধারে আমরা যেটাকে বলি ইলেকশনের সময় ভোটিং, মানে ওটা কি করা হয়,
অ্যাসেম্বল পিসফুলি, কিন্তু উইথ সার্টেন এক্সেপশন গুলো কে ঠিক করে? ওটাও সেই সরকার ঠিক করে, ঠিক আছে, যে কোন পয়েন্টে গিয়ে আমরা পিসফুলি অ্যাসেম্বল করতে পারবো, কোন পয়েন্টে গিয়ে পারবো না, সেটা পুলিশ এসেই আমাদেরকে বলে দেবে যে এখানে দাঁড়াবেন না, এখান থেকে সরে যান। সেটাকে কি বলবো? এই যে 144 ধারা, সেকশন 144, ঠিক আছে, সেকশন 144 ইজ এ এক্সেপশন টু অ্যাসেম্বল পিসফুলি, ঠিক আছে। তো যেখানে সেখানে যত্রতত্র কিন্তু একত্রিত হওয়া যায় না, যদি পুলিশ বা আইন সেটাকে বারণ করে তাহলে। নেক্সট হচ্ছে ফর্ম অ্যাসোসিয়েশন এন্ড ইউনিয়ন, ঠিক আছে। অ্যাসোসিয়েশন ইউনিয়ন ফর্ম করা যেতে পারে, মানে কি কোনো কোনো কি বলবো, কোনো কোঅপারেটিভ ফর্ম করা যেতে পারে, কোনো কমিটি ফর্ম করা যেতে পারে, তাই তো। এবার ফর্ম অ্যাসোসিয়েশন ইউনিয়ন এগুলো করা যেতে পারে, কিন্তু কোনো টেররিস্ট ইউনিয়ন ফর্ম করতে পারবো না আমরা। এটা কিন্তু এক্সেপশনের মধ্যে পড়ছে। তার মানে কি, আর্টিকেল 19 এর প্রত্যেকটা পার্টি কিন্তু হাইলি কন্ট্রোল বাই গভর্নমেন্ট। গভর্নমেন্ট যেটা চাইছে সেই অবধি, সেই লিমিটের মধ্যে থেকে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট, অবভিয়াসলি আমাদের ইন্ডিয়া ইজ আ ডেমোক্রেসি। হ্যাঁ, একজন ডেমোক্রেটিক গভর্নমেন্ট যতদূর তোমাকে অ্যালাউ করছে ততদূর তুমি করতে পারবে। তার মানে ডেমোক্রেসি মানে কিন্তু মানে উচ্ছৃঙ্খলতা নয়, ঠিক আছে, তোমাকে একটা শৃঙ্খলার মধ্যে তো আনতে হবে। সেই জন্য অনেক সময় গভর্নমেন্ট এমন কিছু করে যাতে আমাদের দেখলে সেটা আনডেমোক্রেটিক মনে হয়, আমরা নাগরিকদের দেখলে আনডেমোক্রেটিক মনেই হয়, সেটা হতেই পারে। কিন্তু একই জিনিস অন্য দেশে জাস্ট ভাবাই যায় না। মানে আজকে আমরা ইন্ডিয়ানসরা একটা জিনিসকে আনডেমোক্রেটিক বলছি, তো ধরো অমুক একটা জিনিসকে আনডেমোক্রেটিক বলছি, যেমন অম্বিকেশ মহাপাত্রকে অ্যারেস্ট করা হয়েছিল, ঠিক আছে, একটা আর্টিকেল 19(1) এর ভিত্তিতে, ঠিক আছে, ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশনের গ্রাউন্ডে অম্বিকেশ মহাপাত্রকে অ্যারেস্ট করা হয়েছিল। আমাদের কাছে সেটা কিন্তু কি লেগেছিল? আমাদের কাছে সেটা আনডেমোক্রেটিক লেগেছিল। ওই একই জিনিস যদি বাংলাদেশ বা পাকিস্তানে হতো, ওদের কাছে কিন্তু ওটা নর্মাল লাগতো। একই জিনিস যদি চায়নাতে হতো, ওদের কাছে কিন্তু নর্মাল লাগতো। তার মানে কি, আমরা কিন্তু ডেমোক্রেসি পেয়েছি, ইন্ডিয়া কিন্তু ডেমোক্রেটিক, এটা সত্যি। কিন্তু আমরা এক্সটেন্টটা অনেক সময় অন্যান্য কান্ট্রিজের সঙ্গে তুলনা করে নিজেদেরকে কম বা বেশি প্যারামিটারে রাখতে পারি। আমরা ইউএসএ থেকে লেস ডেমোক্রেটিক, আজকে ইউএসএ তে ওটা নর্মাল থাকতো, তাই না? কিন্তু আমাদের ইন্ডিয়াতে অত দূর এখনো এগোতে পারিনি। কিন্তু চায়নাতে ওইটুকুই করে দেখাও, তাহলে কিন্তু মানে অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। তার মানে কি, আমাদের ডিগ্রিগত একটা পার্থক্য রয়েছে, কিন্তু আমরা নাগরিকরা যতই আনডেমোক্রেটিক ডেমোক্রেটিক, এই একটা বিতর্ক থাকতে পারে। এই প্রত্যেকটা পয়েন্টে, আর্টিকেল 19 এর প্রত্যেকটা পয়েন্টে একটা করে বিতর্ক থাকতে পারে, কিন্তু সেটা সম্পূর্ণ সাবজেক্টিভ। হুম। তারপরে হচ্ছে মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, সারা ভারতবর্ষে ফ্রিলি মুভ করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। এর এক্সেপশন কি এখন জল জল করছে? এর এক্সেপশন সেটা হচ্ছে কোভিড-19 ভাইরাস, ঠিক আছে, লকডাউন ঘোষণা করে দেওয়া হলো, এখন কিন্তু ফ্রি মুভমেন্ট আর নেই। তার মানে কি, যেহেতু পাবলিক হেলথের কারণে, যেটা নর্মালি ফ্রি মুভমেন্ট বলে আমাদের সংবিধানের আর্টিকেল 19(4) যেটা বলছে মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, সেটা এখন অনেকটা পর্যায়ে কিন্তু রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে ডিউ টু হেলথ ইস্যুস। এখন এয়ারপোর্টে আরটিপিসিআর না থাকলে ঢুকতে দিচ্ছে না, সেকেন্ড ডোজ ফাইনাল ভ্যাকসিনেশন সার্টিফিকেট না থাকলে ঢুকতে দিচ্ছে না, এগুলো কিন্তু আর্টিকেল 19(4) কে এক অর্থে ভায়োলেট করা। কিন্তু এর জন্য কি তুমি সুপ্রিম কোর্ট যেতে পারবে? গিয়ে কি বলতে পারবে আমাকে আমার আরটিপিসিআর নেই, আমি দেখাবো না, আপনি আমার ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট করছেন, আপনার এগেইনস্টে আমি কোর্টে যাব? হবে না, কারণ রেস্ট্রিকশন অলরেডি রয়েছে যে ডিউ টু পাবলিক হেলথ রেস্ট্রিকশন ইম্পোজ করা যেতে পারে, সেটাও কিন্তু এক্সেপশনে সংবিধানে লেখা রয়েছে, ঠিক আছে। মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। তারপরে হচ্ছে রিসাইড অ্যান্ড সেটেল ইন এনি পার্ট অফ ইন্ডিয়া। এনি পার্ট অফ ইন্ডিয়া, এনি পার্ট অফ ইন্ডিয়া মানে আমরা ভারতের ম্যাপে যে যা যা আঁকি সেই সবই ইন্ডিয়ার পার্ট হিসেবে ধরা হয়, ঠিক আছে। সেটা জম্মু ও কাশ্মীর হতে পারে, সেটা নর্থ ইস্টের যে কোনো রাজ্য হতে পারে, সেটা আন্দামান নিকোবর হতে পারে না, সেটা নয়। কারণ ম্যাপে আঁকা সত্ত্বেও ভারতবর্ষের প্রচুর এরিয়া কিন্তু রেস্ট্রিক্টেড, ঠিক আছে, এবং সেটা একটা অলিখিত রেস্ট্রিকশন চলে। সেখানে গিয়ে জমি বাড়ি কেনা যায় না, সেখানে গিয়ে বসবাস করা যায় না, এবং সেখানে কিন্তু এই যে আর্টিকেল 19(5) যেটা বলছে রিসাইড অ্যান্ড সেটেল ইন এনি পার্ট অফ ইন্ডিয়া, রিসাইড অ্যান্ড সেটেল মানে সেখানে গিয়ে থাকতে পারবো এবং সেখানে জমি বাড়ি করতে পারবো, পার্মানেন্টলি বসবাস করতে পারবো, সেটা কিন্তু সব জায়গা থেকে হয় না। কেন? না, কিছু কিছু এরিয়া কিন্তু ভারতীয় সংবিধান রেস্ট্রিক্ট করে দিয়েছে। সেগুলোকে আমরা কি বলি একটা ওয়ার্ডে? বলি শিডিউলড এরিয়া, ঠিক আছে। শিডিউলড এরিয়া আছে, ভারতের বহু এরিয়া শিডিউলড এরিয়া রয়েছে, সেখানে গিয়ে কিন্তু আমি রিসাইড এন্ড সেটেল করতে পারবো না, সেই সবগুলো বাদ দিয়ে করতে পারবো। এবার শিডিউলড এরিয়ার মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট ইয়ে হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরও এতদিন সে শিডিউলড এরিয়ার মধ্যেই ছিল, জম্মু অ্যান্ড কাশ্মীরকে বর্তমানে খুলে দেওয়া হয়েছে। এখন আপাতত জম্মু অ্যান্ড কাশ্মীরে গিয়ে জমি বাড়ি কেনা যেতেই পারে, ঠিক আছে। সেটা এই 2019-এর 370 অবলুপ্তির সাথে সাথে সেটা কিন্তু অ্যালাউ করে দেওয়া হয়েছে। প্র্যাকটিস এনি প্রফেশন অর টু ক্যারি অন এনি অকুপেশন ট্রেড অর বিজনেস, তার মানে কি উই ক্যান প্র্যাকটিস এনি প্রফেশন,
আমরা যে কোনো প্রফেশন প্র্যাকটিস করতে পারি, যে কোনো অকুপেশন করতে পারি, কিন্তু তার মানে একটা আবার ব্র্যাকেটে একটা কিন্তু আছে, এই প্রত্যেকটা আর্টিকেলের ব্র্যাকেটে একটা কিন্তু আছে। কিন্তুটা কি? কিন্তু মানে ইয়ে মেনটেন করে, মানে এমন কোনো প্রফেশন চুজ করবো না যেটা কিনা দেশের সংবিধানকে ভায়োলেট করছে। মানে বোম টোম বানাবো না, বা আমি ড্রাগস বিক্রি করব না। মানে একদম সোজা ভাষায় লক্ষ্মীকান্তে এই ওয়ার্ড গুলো এক্স্যাক্টলি লেখা আছে, দিস আর দ্য রেস্ট্রিকশনস, কনস্টিটিউশন বলে দিয়েছে। আমি প্রস্টিটিউশন করতে পারবো না, ড্রাগস বিক্রি করতে পারবো না, এগুলো তো এক ধরনের প্রফেশন মানা হয়। কিন্তু এগুলো আর্টিকেল 19(6) দ্বারা কিন্তু ব্যান্ড, প্রহিবিটেড, ঠিক আছে। এই কয়েকটা এক্সেপশন বাদ দিয়ে উই ক্যান প্র্যাকটিস এনি প্রফেশন, ক্যারি আউট এনি ট্রেড, অকুপেশন, এনি বিজনেস, যা খুশি করতে পারো। এইগুলো বাদ দিয়ে কিছু কিছু জিনিস আছে, সেগুলো বাদ দিয়ে যে কোনো প্রফেশন প্র্যাকটিস করা যেতে পারে। তার মানে কি, আমরা কি বললাম, আর্টিকেল 19-এর এই 6টা এক্সেপশন সমেত কিন্তু এই 6টা রাইট ইন্ডিভিজুয়াল হয়েছে। এবং এই 6টা রাইট খুব গুরুত্বপূর্ণ। এই 6টা রাইট নিয়ে কিন্তু এর আগে আমি বলছিলাম যে এই 6টা রাইট কখন নিয়ে নেওয়া হয়। একটা সময় এই 6টা রাইট কিন্তু সংকুচিত হয়ে যায়। সেটা কখন? সেটা হচ্ছে ডিউরিং ওয়ার, ডিউরিং এক্সটার্নাল অ্যাগ্রেশন, এই দুটো ক্ষেত্রে। যখন যুদ্ধ সিচুয়েশন তৈরি হয় ভারতে, তখন এগুলো কিছুই থাকে না, সব কাটা, ঠিক আছে, একটা কিছুই মানবে না। হ্যাঁ, যুদ্ধ সিচুয়েশন তৈরি হয়েছে। যখন কোনো বাইরের শক্তি অ্যাটাক করে, তখনও কিন্তু এই সব কাটা হয়ে যায়, কিচ্ছু থাকে না, ঠিক আছে। কিন্তু যখন ভেতরে কোনো সিভিল ওয়ার হয়, যখন সরকারের এগেনস্টে কোনো বিক্ষোভ হয়, বিদ্রোহ হয়, তখন কিন্তু এগুলো মেনটেন করা যেতে পারে, ঠিক আছে। তখন কিন্তু এগুলো খর্ব করে দেওয়া হয় না, ঠিক আছে। These 6 parts are violated only. These parts are withdrawn only in case of war and external aggression. কিন্তু armed rebellion এর ক্ষেত্রে these are allowed, ঠিক আছে। Article 19 is allowed. Article 19 এর 6 part. These are the 6 parts. নেক্সট যেটা পড়বো, আচ্ছা এই অবধি কারো কোনো ডাউট আছে কিনা একবার বলে নিন, অনেকটা বলে নিলাম, ঠিক আছে। ইকুয়ালিটি পুরো সেকশনটা কোনো ডাউট থাকলে বলুন। ফ্রিডমের এই অবধি পড়লাম, আর্টিকেল 19টা পড়লাম, এই অবধি কোনো ডাউট থাকলে একটু বলুন আগে। বাঁকুড়া কোনো ডাউট আছে? আসানসোল কোনো ডাউট আছে? শিলিগুড়ি এনি ডাউট? প্লিজ মেনশন। পূর্ত ভবন কোনো ডাউট থাকলে বলুন। থিওরিটিক্যাল কোনো ডাউট থাকলে বলুন। মালদা কোনো ডাউট আছে? কল্যাণী, কল্যাণী মাঝখানে ডিসকানেক্ট হয়ে গেছিল, কোনো ডাউট আছে? নেই, ঠিক আছে। আমি নেক্সট পার্টে যাচ্ছি। নেক্সট পার্ট, প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিক্ট ফর অফেন্সেস, ঠিক আছে। প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিক্ট অফ অফেন্সেস মানে কি? কনভিকশন, সরি, কনভিকশন ফর অফেন্সেস, ঠিক আছে। মানে এই যে আর্টিকেল 20, এটা ঠিক আছে, আর্টিকেল 20, প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিক্ট অফ অফেন্সেস। মানে কি, এখানে 3টে আর্টিকেলের মাধ্যমে কিন্তু এখানে ইয়ে করা হয়েছে, মানে যে যাকে অ্যারেস্ট করা হচ্ছে, ঠিক আছে। কনভিকশন ফর অফেন্স মানে হচ্ছে যাকে অ্যারেস্ট করা হচ্ছে, কেউ একজন মানে আমি আগে ইংলিশ টার্মটাকে ডিকোড করছি, ঠিক আছে। কনভিকশন ফর অফেন্সেস, কনভিকশন, হ্যাঁ কিছু হ্যাঁ, দোষী সাব্যস্ত যারা হচ্ছে, এই যে কনভিকশন ফর অফেন্সেস, দোষী সাব্যস্ত যারা হচ্ছে তাদেরকেও কিছু প্রোটেকশন দেয়া হচ্ছে। মানে সে কোনো দোষ করে থাকলেও সে তো ফাইনালি তো মানুষ, এবং মানুষ হিসেবে তার কিছু রাইটস আছে, তার কিছু মৌলিক অধিকার আছে। এবং সেই মৌলিক অধিকারগুলো কি, যে দোষী হচ্ছে সেও কিছু মৌলিক অধিকারের অধিকারী, এবং সেগুলো কি, সেগুলোই আর্টিকেল 20-তে বলা হয়েছে। ব্ল্যাঙ্ক স্লাইডে যাচ্ছি। এখানে আমরা পড়লাম, এখানে আমরা পড়ছি কনভিকশন অফ অফেন্সেস, ঠিক আছে। তার মানে দোষী সাব্যস্ত হলে কি কি মৌলিক অধিকার আমরা পাবো? এক, ডাবল জিওপার্ডি, আগে লিখে নিই তারপর বলবো। না, 1, 2 অর্ডারটা হয়তো চেঞ্জ হতে পারে। ডাবল জিওপার্ডি, 2 হচ্ছে সেলফ ইনক্রিমিনেশন। এগুলো বলছি আস্তে আস্তে বলছি, আমি জাস্ট লিখে নিতে দিন একটু। মিনেশন, এবং নো এক্স পোস্ট ফ্যাক্টো ল, ঠিক আছে। এটা 1, 2, 3 অর্ডারটা একটু গন্ডগোল হয়ে গেল, এটা হবে 1, ঠিক আছে, ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ,
এটা হবে 2, এটা হবে 3, হ্যাঁ, এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3। কি বলছে? কনভিক্ট, এই যে আর্টিকেল 20 পড়ছি আমরা, তাই তো? আর্টিকেল 20-তে কি বলছে? দোষী সাব্যস্ত হলে সেই দোষীদের কি ক্ষমতা দেওয়া হবে, ঠিক আছে? এক হচ্ছে নো এক্স পোস্ট ফ্যাক্টো ল। কথাটার মানে কি? ইংলিশ মানেটা দেখে অত ভয় পাওয়ার কিছু নেই, আমি বলছি বাংলা করে বুঝিয়ে দিলে বুঝতে পারবেন। এক্স পোস্ট ফ্যাক্টো ল মানে যেই আইনটা যখন তৈরি হয়েছে সেই ভিত্তিতে শাস্তি দিতে হবে। মানে কি? ফর এক্সাম্পল বলছি, অ্যানিমাল রাইটস নিয়ে আমাদের একটা এক্সাম্পল দিই, না বললে এগুলো একটু জটিল হয়ে যায়, এক্সাম্পলটা শুনুন। অ্যানিমাল রাইটস নিয়ে আপাতত 2021-এ তেমন কোনো ল নেই, ঠিক আছে? একটা কুকুরকে কেউ মেরে ফেললো নৃশংসভাবে, আমরা প্রচুর দেখেছি কুকুর বেড়ালরা খুব বাজেভাবে আহত হয়, ঠিক আছে? মানে লোকে কি ফিজিক্যাল টর্চার করে, রাস্তার মধ্যে দেখা যায় এটা দিয়ে সেটা দিয়ে মারছে, এই করছে। এর এগেনস্টে কিন্তু কোনো আইন নেই, তাই তো? 2021 সালে দাঁড়িয়েও কোনো আইন নেই। হয়তো 25 সালে হতে পারে, হয়তো 35 সালে হতে পারে, 21 সালে নেই। এইবার এই 21 সালে দাঁড়িয়ে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, জানি না মনে আছে কিনা সবার, দুজন এনআরএস মেডিকেল কলেজের দুজন নার্স দুটো কুকুরকে একটা কুকুরকে বা একদল কুকুরকে কি মেরে ফেলেছিল খুব নৃশংসভাবে, ঠিক আছে? তারা কোনোভাবে ওখানে আসছিল, খাবার দাবার খাচ্ছিল, সেই জন্য তাদেরকে নৃশংসভাবে মেরে ফেলা হয়েছিল। এনআরএস মেডিকেল কলেজের দুজন নার্স সেটা করেছিলেন। তাদের কি শাস্তি হয়েছিল? তাদের কিছুদিনের জন্য লকআপে রাখা হয়েছিল, কোর্টে তোলা হয়েছিল, সামান্য কিছু নর্মাল ইয়ে করে ছেড়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? তাদের কোনো শাস্তি কিন্তু হয়নি। কেন হয়নি? কারণ আইন নেই, আমাদের এখানে অ্যানিমাল রাইটস নিয়ে কোনো আইন নেই, তাই তাদের কোনো শাস্তি হয়নি। আবার এবার যদি 2000, আমি বলছি মানে ইমাজিন করছি, 2040 সালে কোনো অ্যানিমাল রাইটস নিয়ে কোনো আইন তৈরি হলো, বেশ স্ট্রং কোনো আইন তৈরি হলো, তখন কোর্ট কিন্তু এসে সেই মহিলাগুলোকে বলতে পারবেন না, সেই দুজন নার্সকে কিন্তু বলতে পারবেন না যে আপনারা 2021 সালে এতগুলো কুকুরের মার্ডার করেছিলেন, আজকে অ্যানিমাল রাইটস কিন্তু খুব স্ট্রং, চলুন আপনাকে 2021-এর কেসের ভিত্তিতে আমি 40 সালে জেলে ঢুকিয়ে দেবো। সেটা কিন্তু হবে না। তখন নার্সরা কি বলবে? যে না, আমরা 21 সালে যে আইনটা ছিল সেই আইনে আমরা ট্রায়ালড হয়েছি, আমরা জেলও খেটেছি কিছুদিন, আমাদের কোর্টেও প্রডিউস করা হয়েছিল, ম্যাটারটা নিষ্পত্তি হয়ে আমরা বাড়ি ফিরে এসেছি। এখন আবার করে আমাদের ধরে নিয়ে যাওয়া যাবে না। এবং আপনি যে আইনটার কথা বলছেন সেটা 2040 সালের আইন। 2021 সালে অ্যানিমাল রাইটস নিয়ে কোনো আইন ছিল না। মানে যখন আইন থাকবে না তখন সেই আইনের ভিত্তিতে পরে গিয়ে শাস্তি দেওয়া যাবে না। মানে 21 সালে কোনো আইন নেই মানে তাদের ব্যাপার শেষ, ঠিক আছে? 40 সালে যদি কোনো আইন হয়, নতুন কোনো আইন হয়, সেই নতুন আইনের ভিত্তিতে পুরনো দোষীদেরকে ধরা যাবে না। এটা হচ্ছে দোষীদের রাইট। দোষীরা সেই রাইটটা পাবে যে নো এক্স পোস্ট ফ্যাক্টো ল। নো এক্স পোস্ট ফ্যাক্টো ল মানে কি? পুরনো আইনের দ্বারা শাস্তি দেওয়া যাবে না। লিখে রাখি এখানে, পুরনো পুরনো আইনে শাস্তি হবে না, ঠিক আছে? পুরনো আইনে শাস্তি হবে না, ঠিক আছে? নো এক্সপোজ ফ্যাক্টো ল, পুরোনো আইনে শাস্তি হবে না। 21 সালে যে আইনে শাস্তি হবে সেটা 21 সালেই থাকতে হবে। 21 সালে যদি কোনো আইন না থাকে লিখিত অবস্থায়, 40 সালে গিয়ে সেই শাস্তি দেওয়া যাবে না। এটা হচ্ছে প্রথম রাইট যেটা দেওয়া হয় 20 আর্টিকেলের মাধ্যমে। তারপরে হচ্ছে সেলফ ইনক্রিমিনেশন। ইনক্রিমিনেশন স্পেলিংটা হয়তো একটু ভুল হয়েছে, হ্যাঁ আই হবে এখানে, হ্যাঁ। সেলফ ইনক্রিমিনেশন, সেলফ ইনক্রিমিনেশন মানে কেউ নিজের হয়ে সাক্ষী দিতে পারবে না, মানে নিজে কেউ, মানে কাউকে আর কি প্রভাবিত করা যাবে না যে তুমি বলো যে তুমিই করেছো, ঠিক আছে? বা কেউ অন্যের হয়ে নিজেকে ব্লেম করতে পারবে না। এই যে এটা বলা হয় যে এই যে বড় বড় যারা ফিল্ম স্টার রয়েছেন, ঠিক আছে, তারা নানা রকম কোনো যদি ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এর সঙ্গে জড়িয়ে থাকে, তারা কি করে? কাউকে একটা মোটা টাকা ব্রাইবারি দিয়ে দিল, কোনো ঘুষ, বা তাদের ফ্যামিলিকে সাপোর্ট করে দিল, সেই লোকটা এসে বলবে যে না আমি করেছি, উনি করেননি বলে। এইগুলো কিন্তু হবে না। মানে কেউ নিজে অন্যের দোষ নিজের ঘাড়ে নিতে পারবে না, এবং নিজের দোষও কেউ অন্যের ঘাড়ে দিতে পারবে না, এবং নিজের হয়ে সবাইকে কিন্তু সাক্ষী দেওয়ার অধিকার দেওয়া হয়েছে। মানে কি, সে নিজের হয়ে নিজে সাক্ষী দিতে পারবে। মানে কেউ উকিল আমরা কেন ইমপ্লিমেন্ট করি? কারণ আমরা নিজের হয়ে নিজে ওরকম আইনি ভাবে লড়াই করতে পারবো না বলে। কেউ যদি মনে করে, কেউ যদি কনফিডেন্ট থাকে যে আমি একটা উকিলের থেকেও ভালো নিজেকে ডিফেন্ড করতে পারবো, নিজেকে নিজে বলতে পারবো, আত্মপক্ষ সমর্থন করতে পারবো, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে আত্মপক্ষ সমর্থন। এটা যদি কেউ কনফিডেন্টলি মনে করে যে আমি নিজে একটা উকিলের থেকে বেশি পারবো, তাহলে তাকে সেই রাইট দেওয়া হচ্ছে, সেই অপরাধীকে সেই রাইট দেওয়া হচ্ছে যে সে আত্মপক্ষ সমর্থনে কিছু বলতে পারে। যে একটা ফাঁসির আসামি, তারও কিন্তু সেই খারাপ কাজটা করার একটা কোনো তার নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে, এবং আমাদের ভারতীয় সংবিধান সেটাকে রেকগনাইজ করে। একজন দোষী, সে যত বড় দোষী করুক না কেন, তার দৃষ্টিভঙ্গিটা কিন্তু কোর্টে জানতে চাওয়া হবে, ঠিক আছে? সেইটাই হচ্ছে সেলফ ইনক্রিমিনেশন।
এই রাইটটাও তাকে দেওয়া হয়েছে যে সে কেন এই দোষটা করেছে তাকে একবার জিজ্ঞেস করা হবে। ঠিক আছে, একবার না মানে সে আর কি নিজেকে ডিফেন্ড করতেই পারে যে কেন সে সেই দোষটা করেছে। এটা হচ্ছে সেকেন্ড রাইট। থার্ড রাইটটা কি বলছে? ডাবল জিওপার্ডি। ডাবল জিওপার্ডি মানে একই দোষের জন্য বারবার শাস্তি দেওয়া হতে পারে না। মানে কি, একটা দোষ সে করলো 2021 সালে, ওই যে বললাম কুকুর মারার কেসটাই যদি বলি, ঠিক আছে, সে নার্সগুলো 2021 সালে কুকুরকে মেরে তারা তৎকালীন যে আইন আছে সেই আইনের ভিত্তিতে তাদের ট্রায়াল হলো, জেল হলো, সব হলো, 3 মাসের শাস্তি জাজ ঘোষণা করলো, পুরো প্রসিডিউরটা হয়ে গেল, সে বেকসুর খালাস পেলো, পেয়ে তার নিজের বাড়ি চলে এলো। তারপরে আবার 5 বছর পর তাকে একই কেসে কিন্তু আবার টেনে নিয়ে যাওয়া যাবে না। একটা মানুষ একটা পুরো ট্রায়ালের মধ্যে দিয়ে যদি বেকসুর খালাস পেয়ে যায় একবার, তাহলে কিন্তু সেই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। আমাদের সমাজের চোখে সে হয়তো অপরাধী হিসেবে তাকে আর কি লোকে পাড়ার লোক দেখিয়ে বলবে "ওই তো ও ওইটা করেছিল", সেটা কিন্তু উচিত নয়, কারণ জাজ তাকে শাস্তি দিয়ে দিয়েছে তার যেটুকু প্রাপ্য। তারপরে সে কিন্তু একজন নর্মাল মানুষের মতোই কিন্তু জীবনযাপন করতে পারে, এবং তাকে একই দোষের জন্য আরেকবার পুলিশ কিন্তু অ্যারেস্ট করতে পারবে না। সে এসে বলতে পারে যে আপনি আমাকে একই দোষে আবার কেন করছেন, আমার সব তো কমপ্লিট হয়ে গেছে, আমি তো বেকসুর খালাস পেয়ে গেছি, একই অপরাধে আমি বারবার কেন শাস্তি পাবো? ঠিক আছে, একটা অপরাধের জন্য একবার শাস্তি, मैम বারবার। हाँ। मैम आप जो भी एग्जांपल समझा रहे समझ में नहीं आया। कौन सा बोलिए? आप मैम फर्स्ट ऑफ ऑल बंगाली बोल रहे हैं, सेकंड इतना फास्ट बोल रहे हैं, एक दो ही वर्ड आ जा रहा अंदर, समझ नहीं आ रहा। ठीक है, फिर ओके, आई विल एक्सप्लेन द एंटायर थिंग इन इंग्लिश, तब आई थिंक फास्ट इट बोल रहे विल। हैं मैम। हाँ, फास्ट तो बोल रही हूँ, लेकिन ना बोलने से कोई ऊपर नहीं है क्योंकि इतना लेंदी है, इसीलिए मैं इंग्लिश में एंटायरली मैं फिर से बोलूंगी। ठीक है, बंगाली आपका लैंग्वेज नहीं है, इसीलिए आपको ये समझने में प्रॉब्लम हो रही है, थोड़ा फास्ट बहुत लग। समझ में आता है मैम। हाँ, फास्ट लग रहा है क्योंकि ये आपका आप हैबिचुएटेड नहीं हो इसको सुनने में, लेकिन जो बंगाली वर्सन स्टूडेंट्स है आई थिंक उन लोगों के लिए ठीक है, ठीक पेस पे बोल रही हूँ मैम आपके आप जो लिए। बोल रहे, आप जो भी बोल हाँ रहे हैं मैम वो थोड़ा बहुत बंगाली समझ में आ रहा है, मतलब हाँ एक हाँ सेंटेंस में दो चार वर्ड ही समझ में आ रहा है। हाँ, ठीक आप है, इतना आपके तेज बोल आपके रहे हैं ना वो भी नहीं है। समझ गई, आपके लिए और दूसरे जो भी है अदर वर्सन लोगों के लिए मैं एक बार इंग्लिश में एंटायर आर्टिकल 20 आई रिपीट इट वंस अगेन, तब आई थिंक इट विल बी ओके। হ্যাঁ, তা যেটা বলছিলাম আগে বাংলায় শেষ করে নিই, তারপর ইংলিশে বলছি। ডাবল জিওপার্ডি মানে একই দোষের জন্য বারবার শাস্তি দেওয়া যাবে না। ঠিক আছে, একটা দোষ করলো, সে বেকসুর খালাস পেয়ে গেল, তাকে আরেকবার করে আবার কোর্টে টেনে নিয়ে যাওয়া যাবে না, পুলিশ এসে তাকে আবার অ্যারেস্ট করতে পারবে না একই গ্রাউন্ডে। সেটা যদি হয় তাহলে ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশন হবে আন্ডার আর্টিকেল 20, যেটা বলছে ডাবল জিওপার্ডি। এন্টায়ারলি আই এম এক্সপ্লেনিং দিস আর্টিকেল 20 in English now. Number 1, no ex post facto law. That means uh, when a certain law is implemented in 2021, for example, there are no annual rights issued strictly in 2021. If a person commits some animal related crimes, if a person kills some animals randomly, then they will not be punished very harshly. हार्डली 3 मंथ का जेल होगा, फिर वो वापस आ जाएंगे अपने घर में। तो दिस इज इन केस ऑफ 2021। बट अगर 2040 में कोई स्ट्रिक्ट एनिमल लॉज आए एंड दैट पर्सन इज अगेन अरेस्टेड कि आपने 2021 में बहुत बड़ा एक एनिमल का कांड कर दिया था इसीलिए आपको फिर से मैं जेल में घसीट रहा हूँ, वो नहीं होगा, क्योंकि द कॉन्स्टिट्यूशन सेज दैट नो एक्स पोस्ट फैक्टो, दैट मीन्स पुराना लॉज के बेसिस में फिर से ट्रायल नहीं होगा। व्हेन द ट्रायल इज कंप्लीटेड once in a while, then again it cannot be repeated. No, अगर जो old laws है उसका भी उसका बेसिस में ट्रायल करना होगा। ठीक है, on the basis of the old law which is existing, on that basis trial can be done. If that law is updated in future, then that clause cannot be imposed on the old people, old cases. Okay, old cases er kshetre वो लौट के आके नहीं कह सकता कि आपने 2021 में एनिमल रिलेटेड क्राइम किया था तो आपको फिर से मैं जेल में ले जा रहा हूँ, दैट कैन नॉट बी आस्क्ड। ओके, बिकॉज दैट ट्रायल इज ओवर एंड डन, and that is known as no ex post facto law. That means ex means we know, ex means old. Okay, no trial can be done on the basis of old laws. Okay, the no ex post facto law means ex का मतलब सबको समझ में आता है, ex का मतलब क्या है। हाँ, ex means old or previous or প্রাক্তন, যেটাকে বাংলায় আমরা বলি প্রাক্তন। ঠিক আছে, প্রাক্তন লস পুরনো লসের ভিত্তিতে কিন্তু নতুন ট্রায়াল করা যাবে না। দ্যাট ইজ আ পয়েন্ট 1। Number 2 is self-incrimination. That means people can stand for themselves. মানে how harsh the crime is, how heinous the crime is, a crime committed, the criminal has a right to speak on his own behalf.
किसी ने मर्डर कर दिया, किसी ने मास किलिंग कर दिया, फिर भी that person has the right, article 20 provides that right to the person so that that person can speak for himself, वो खुद के बारे में डिफेंड कर सकता है कोर्ट में, दैट इज कॉल्ड सेल्फ इंक्रिमिनेशन। एवरी पर्सन जितना भी वो गुनहगार हो ना, ওকে पहले তো জাজ কো মানে একজন কিন্তু অভিযুক্ত হতে পারে, ঠিক আছে, অভিযুক্ত হতে পারে, অভিযোগ প্রমাণ না হওয়া অবধি সে কিন্তু অপরাধী নয়, অভিযুক্ত হতে পারে, অভিযুক্ত আর অপরাধীর মধ্যে তফাৎ আছে, ঠিক আছে। আ পার্সন হু ইজ ব্লেমড एंड दैट क्राइम इज टू बी प्रूव बाय द जज, तो प्रूफ करने से पहले हम लोग नहीं बोल सकते कि वो क्रिमिनल है, ही कैन बी एन ऑफेंडर, उसके अगेंस्ट में एक चार्ज है, चार्ज हो सकता है, लेकिन वो क्रिमिनल तब से ही नहीं बन जाता है, पहले उसका ट्रायल होना चाहिए, जज विल आस्क अबाउट दैट पर्सन सेल्फ इंक्रिमिनेशन, आप खुद के बारे में बताइए, आपने क्यों ये क्राइम किया, ये पहले उसको जानना होगा, फिर अगर वो खुद को डिफेंड करने का फुल राइट उसको आर्टिकल 20 ने दिया है, वो खुद को डिफेंड करेगा, एंड देन ओनली द पनिशमेंट विल बी प्रूव, उससे पहले नहीं होगा। ये जो मिनिस्टर्स के बारे में स्कैम होता है ना, बहुत सारे सेंट्रल एंड स्टेट मिनिस्टर्स दे इन्वॉल्व इन सर्टेन स्कैम्स, हम लोग देखते आ रहे हैं, लेकिन নিউজ মিডিয়া क्या करते हैं স্ক্যামস को, মানে যখন নিউজ মিডিয়া কি করে যে যখন মন্ত্রীরা স্ক্যামে ধরা পড়ে তখন তাদেরকে ডিরেক্টলি এমন করে দেখানো হয় যেন তারা ক্রিমিনাল, বাট অ্যাকচুয়ালি তারা ক্রিমিনাল নয়, কেন না তাদের ক্রাইমটা প্রুভ হয়নি, প্রুফ করার দায়িত্ব কিন্তু নিউজ মিডিয়ার নয়, প্রুফ করার দায়িত্ব কিন্তু পাবলিকের নয়, প্রুফ করার দায়িত্ব কার, প্রুফ করার দায়িত্ব হচ্ছে কোর্টের। জাজ হ্যাজ দ্য অনলি রাইট টু প্রুভ whether a person is a criminal or not, জাজ একমাত্র সেটা করতে পারে, এবং সেই রাইটটা কে দেয়, আর্টিকেল 20 দেয়, আন্ডার সেলফ ইনক্রিমিনেশন। একটা মানুষ নিজেকে নিজে ডিফেন্ড করবে, তারপরে জাজ ডিসাইড করবে যে সে অপরাধী কি অপরাধী নয়, ঠিক আছে। नेक्स्ट इज डबल जियोपार्डी। डबल जियोपार्डी मीन्स के एक ही लॉ के लिए दो बार पनिश नहीं किया जा सकता है, एक ही लॉ के लिए दो बार पनिश नहीं किया जा सकता। दैट मीन्स 2021 में अगर किसी ने कोई मर्डर कमिट किया, उसके अगेंस्ट में एफआईआर हुआ, उसका ट्रायल हुआ, सब कुछ हुआ, फिर कंप्लीट हो गया, फिर बाद में जाके 2040 में जाके उसको फिर से आके पुलिस अरेस्ट करके नहीं बोल सकते अब चलिए, ऐसा नहीं होगा, बिकॉज डबल जियोपार्डी मीन्स एक ही क्राइम के लिए दो बार नहीं होगा, दो बार पनिशमेंट नहीं होगा, एक ही क्राइम के लिए एक ही बार पनिशमेंट होगा, एक ही बार लॉकअप में रहेगा, एक ही बार जज के सामने प्रोड्यूस होगा, जज विल डिसाइड अबाउट द केस एंड जज विल डिक्लेयर द फाइनल वर्डिक्ट, एंड आफ्टर दैट फॉर द सेम क्राइम द सेम पर्सन कैन नॉट बी अरेस्टेड अगेन। ओके, दूसरे क्राइम के लिए हो सकता है लेकिन नॉट फॉर द सेम क्राइम, एंड दैट इज नोन एज डबल जियोपार्डी। ओके, आई थिंक it is clear now, article 20 is clear to everyone now। আমার মনে হয় কারো কোনো ডাউট থাকলে প্লিজ আরেকবার বলুন article 20 নিয়ে। পূর্তভবন, is it clear now? I am clear। ওকে, থ্যাংক ইউ। বাঁকুড়া অসুবিধা হলো বুঝতে? ঠিক আছে, একটু হাত নাড়ুন তাহলেই হবে, ঠিক আছে। আসানসোল কোনো প্রবলেম আছে? অনেকজন আছেন। শিলিগুড়ি, মালদা, কল্যাণী, কারো কোনো প্রবলেম আছে? শিলিগুড়ি ওকে তো? ঠিক আছে। নেক্সট স্লাইডে যাচ্ছি আমি, আর্টিকেল 21। এই ফান্ডামেন্টাল রাইটস একটু লেন্থি আছে, একটু টাইম বেশি লাগে। নেক্সট ইজ দিস ইজ আর্টিকেল 20, ঠিক আছে। এটা গেল আর্টিকেল 19, 19 এর 6টা পার্ট, এটা 14 to 18 পুরোটা, এটা 19 গেল, এটা 20 গেল। এরপরে হচ্ছে 21, রাইট টু লাইফ এন্ড পার্সোনাল লিবার্টি, এটা হচ্ছে আর্টিকেল 21। এবার আমরা একটা জিনিস পড়েছিলাম মনে আছে একদম শুরু স্লাইডে, যে আর্টিকেল 20 এবং 21 কখনো কেউ কেড়ে নিতে পারে না, ইভেন ন্যাশনাল এমার্জেন্সির সময়ও নয়, ন্যাশনাল এমার্জেন্সির সময়ও আর্টিকেল 20 এবং 21 কেড়ে নেওয়া যায় না, তাকে সেটা প্রোভাইড করতে হবে, ঠিক আছে। আর্টিকেল 20 তো দেখলাম কেন, মানে এমার্জেন্সির সময় কাউকে যদি অ্যারেস্ট করা হয় তাকে কোর্টে প্রডিউস করতে হবে, ওই জিনিসগুলো একদম ক্রিমিনাল কিন্তু পাবে, সেটা কিন্তু তার প্রাপ্য, ঠিক আছে, যতই এমার্জেন্সি থাকুক। তারপরে হচ্ছে আর্টিকেল 21 হচ্ছে রাইট টু লাইফ এন্ড পার্সোনাল লিবার্টি, এটা তো খুব ইম্পর্টেন্ট, রাইট টু লাইফ এন্ড পার্সোনাল লিবার্টি। ব্ল্যাঙ্ক স্লাইডে যাচ্ছি। লাইফ এন্ড পার্সোনাল লিবার্টির আন্ডারে, লাইফ এন্ড পার্সোনাল লিবার্টির আন্ডারে প্রায় মোর দেন 22 বা 21, হ্যাঁ 21 কি 22 কা সাবক্লাস রয়েছে, ঠিক আছে। সেটা অনেক কিছু ভ্যারি করছে, রাইট টু স্লিপ আছে, রাইট টু প্রাইভেসি আছে, রাইট টু অনেক কিছু আছে, ঠিক আছে। রাইট টু প্রাইভেসি তার মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা রাইট,
একটা ভেরিয়েশন সম্পূর্ণ, মানে এই আর্টিকেল 21টা হচ্ছে মানে 22টা রাইট আছে, ঠিক আছে। আর্টিকেল 21 হচ্ছে একটা ভেরিয়েশন সম্পূর্ণ রাইট, ঠিক আছে, প্রচুর ভেরিয়েশন আছে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে প্রাইভেসি, ঠিক আছে। এই যে আইটি অ্যাক্ট, প্রাইভেসি অ্যাক্ট, এই যে যা যা আছে, ঠিক আছে, সবকিছু রাইট টু লাইফ এন্ড পার্সোনাল লিবার্টির মধ্যে কিন্তু আসতে পারে, যেগুলো মানুষের পার্সোনাল লাইফকে ইয়ে করে, এফেক্ট করে। এবার আমাদের অতগুলো মনে রাখা কি সম্ভব? সম্ভব নয়। চেষ্টা করলেও অনেক সময় সম্ভব হয় না, অনেকেই হয়তো পারবে না, ঠিক আছে, যেহেতু আমাদের কম্পিটিটিভ এক্সামে অনেকগুলো সাবজেক্টকে একসঙ্গে মানে কি বলবো, জাগলিং করতে হয়। সেজন্য আর্টিকেল 21 এতগুলো ক্লজ বসে বসে মুখস্থ করাই যেতে পারে, কেউ যদি মনে করে করবে দেন ইটস ওয়েল এন্ড গুড। কিন্তু একটা স্মার্ট স্ট্র্যাটেজি হচ্ছে পরীক্ষা হলে গিয়ে যখন অপশন থাকবে, অপশনগুলোকে একটু ভালো করে পড়ে নিতে হবে, অপশনগুলোকে পড়ে এলিমিনেট করা যাবে, কারণ ওখানে এমন এমন অপশন দেওয়া থাকে যেটা কিনা পার্সোনাল লাইফকে, পার্সোনাল লিবার্টি, পার্সোনাল লাইফকে এফেক্ট করছে। ওগুলো একটু পড়ে নিয়ে দেখতে হবে যে কোনটা সেটা এফেক্ট করছে, তখনই বলা যাবে যে আর্টিকেল 21 মধ্যে কি পড়ছে। আদারওয়াইজ 22খানা সাবক্লজ আছে, 22খানা সাবক্লজ মনে রাখা কিন্তু একটু সমস্যা। স্মার্ট ওয়ার্ক সেখানে সেটাই হবে যে অপশন দেখে আনসার করা, ঠিক আছে, ইন কেস অফ আর্টিকেল 21। এবং এটা কিন্তু হাইলি কন্ট্রোভার্সিয়াল, এবং অনেকগুলো কেস লস রয়েছে, সেটা আমরা সুপ্রিম কোর্টের কেস লস যখন ডিসকাস করবো এই বিষয়টা নিয়ে। আর্টিকেল 21 আসলে ফান্ডামেন্টাল রাইটস তেমন কিছু বলার থাকে না। আর্টিকেল 21 আসল ডিসকাশনটা কোথায় হয়? যখন সুপ্রিম কোর্টের কেস লস নিয়ে উইল ডিসকাস। ওকে, সুপ্রিম কোর্টের কেস লস মধ্যে আর্টিকেল 21 কিন্তু ডিটেল ডিসকাশন সেখানে থাকে। ওকে, তো আর্টিকেল 21 নিয়ে আপাতত ফান্ডামেন্টাল রাইটস এর পার্সপেক্টিভ থেকে একটাই বলার, যে while answering we must consider the options and treat the correct answer. Okay, otherwise Article 21 right to life and personal liberty এইটুকু মনে রাখলেই হবে। Article 21 রাইট টু লাইফ এন্ড পার্সোনাল লিবার্টি এর ভেতরে যে সাবক্লাস গুলো আছে সেগুলো অপশন থেকে করে এইটুকু জাস্ট বাইরেটা মনে রাখলেই হবে, ঠিক আছে। দ্যাট ইজ এনাফ ফর কমন এক্সামস।